সমস্ত আইনজীবী ছিল বিএনপি পন্থী এবং জামাতপন্থী, এই হত্যাকারী মিডিয়ারদের পক্ষে। জানক ভাই একটুখানি আমি এখানে বলি, এই বৈঠকের আগেই তো আমরা জানি যে সেনা সদস্যদের হত্যা করা হয়ে গেছে, কারণ তারা বারবার ভেতর থেকে ফোন করছিলেন এবং তারা জানিয়েছিলেন যে অনেক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এমনকি মেজর শাকিলকে হত্যা করা হয়েছে, সেটাও তিনি বলছিলেন। দেখেন জানি জি এই হত্যাকাণ্ডটা সকালে তারা করে ফেলেছে, জি দরবার হলে দরবার চলাকালীন সময় তো ঘটনা, কিন্তু বাইরে এটি কোনো প্রকাশ পায়নি। আর আপনি যেটা জানতে চেয়েছেন সেটি হলো কোনো গোয়েন্দা সংস্থাও কোনো ধরনের সঠিক রিপোর্ট দিতে পারে নাই। যাই হোক, আমি বলছি, তারপরে মাননীয় নেত্রী কথা বললেন তাদের সঙ্গে, তাদের কথা শুনলেন, ওই একই কথা তিনি বললেন আমি দেখব। তিনি বললেন পরিষ্কার যে যদি আমার সেনা কর্মকর্তাদের কোনো ক্ষতি না হয়, এই না হয়, তাহলে আমি তোমাদের দাবি দেওয়া মেনে নেব। তোমরা এখনই গিয়ে অস্ত্র সমর্পণ করো, অস্ত্র জমা দাও। আমি তোমাদেরকে, যদি কাউকে হত্যা না করো, যদি কারো ক্ষতি না করে থাকো, তাহলে আমি তোমাদেরকে প্রয়োজনে সাধারণ ক্ষমা দেব। তারপরে তাদেরকে নিয়ে আমরা পিলখানা কেটে দিয়ে আসতাম। আমি সে কথা, সেই বিশদে আর যেতে চাই না। এরপরে তারা আর অস্ত্র সমর্পণ করে না, আত্মসমর্পণ করে না। 26 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে যখন আস্তে আস্তে করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি কঠিন, বিডিআরের উদ্দেশ্যে একটি কঠিন বার্তা দেন। বক্তব্যটি ছিল অত্যন্ত সংক্ষেপ, কিন্তু কঠিন বার্তা ছিল যে তোমরা এখনই যদি অস্ত্র সমর্পণ না করো, আত্মসমর্পণ না করো, তাহলে আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে আক্রমণ করা হবে। এরপরই ওরা দেয়াল টপকিয়ে পালানো শুরু করলো এবং কেউ কেউ আত্মসমর্পণ করলো, অস্ত্র সমর্পণ করলো। আমি সুলতানুর রহমান, আমি এদিকে যাব না, আমি যে জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম, এই যে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করলো, আর ফজলুর রহমান কমিশন এইটাকে ট্যাগ লাগিয়ে দিল যে এই ষড়যন্ত্র আওয়ামী লীগ দলগতভাবে করেছে, এই ষড়যন্ত্রের সঙ্গে অমুক 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 জড়িত ছিল। কি আশ্চর্য! মাসি পিসির গল্প শুনিয়ে দিল উনি সাংবাদিক সম্মেলনে। কেন, কিসের জন্য এই ফজলুর রহমান কমিশন গঠন করা হলো? নিশ্চয়ই আপনারা সাংবাদিক হিসেবে জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিশন তৈরি করেছিল। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তিনি ছিলেন সেই কমিশনের চেয়ারম্যান, এবং মাননীয় সেই কমিশন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতে আসামি করা হয়েছে। সেই আসামিদের বিচার, প্রায় 850 জন মিডিয়ার জওয়ান আসামি ছিলেন এই হত্যাকাণ্ডের জন্য। সেই আসামিদেরকে বিচার করার জন্য একটি বিশেষ আদালত তৈরি করা হয়। সেই বিশেষ আদালতটি তৈরি করা হয়েছিল আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সেই আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে একজন সিনিয়র জাজকে এই বিচারিক আদালতের প্রধান করে এই বিচার কার্য হয়, এবং সেই বিচার কার্যে আমি, মির্জা আজম সহ শত সহস্র সাক্ষী দেওয়া হয়েছে।
650 জন সাক্ষ্য দিয়েছে ওই বিচারিক আদালতে। আমি 4.5 ঘন্টা কাঠ করে দাঁড়িয়ে আমি বক্তব্য আমার সাক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং কোথায় জানেন? ইন্টারেস্টিং হলো এখানে একটি বিষয়, ওই যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড এবং ওই যে বিডিআর এর লাল শালু পড়া মুখ ঢাকা মানুষগুলি উগ্র, গুলি ছাড়া করো, শুধু রাইফেল দিয়ে গুলি করে। বলেছে কি জানেন আমাদেরকে? আমরা বলেছি সেনাবাহিনী আছে, যদি কোনো তোমরা এদিক ওদিক করো তাহলে আমরা এখান থেকে চলে যাব, সেনাবাহিনী ঢুকে যাবে। বলে যে সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ করবে, আমরাও সেনাবাহিনীর উপর আক্রমণ করব, আমরা সচিবালয় উড়িয়ে দেব, আমাদের কাছে মর্টার আছে, আমরা সচিবালয় উড়িয়ে দেব, ঢাকা বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেব, আমরা ধানমন্ডিকে আমরা তামা বাড়িয়ে দেব, আমরা কাউকে ছাড়ব না। এমনকি আমাদের সঙ্গে সেনাবাহিনীর সাধারণ সেনা সদস্যরা রয়েছে, তারাও এক সময় আমাদের সাথে থেকে তারা বিদ্রোহ করবে। আমি বলতে চেয়েছি যে কথাটি সুলতানা রহমান, সেটি হলো যে এই যে ষড়যন্ত্রকারীরা কেমন ষড়যন্ত্র করেছে জানেন? এই বিচারিক আদালতে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই বিডিআর, এই হত্যাকারী বিডিআরদের সপক্ষে আইনজীবীরা যারা লড়াই করলো, আইনি লড়াই, তাদের পরিচয়টা কি জানতে চান? আমি জানতে চাই, আপনি জানতে চান, দেশবাসী জানতে চায়, দেশবাসী জানুক। বলে নাই তো ফজলুর রহমান কমিশন সমস্ত আইনজীবী ছিল বিএনপি পন্থী এবং জামাতপন্থী এই হত্যাকারী বিডিআরদের পক্ষে। তাহলে কি দাঁড়ালো? সেই আদালত, আমি একটু শেষ করি, তারপরে আমি মঞ্জুর হক ভাইয়ের খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সেই আদালতে আলিয়া মাদ্রাসায় স্থাপিত আলিয়া মাদ্রাসায় যে 650 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো, কারা সাক্ষী দিলেন? ওই দিন যে সেনা কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদের সাক্ষ্য হলো যে পুলিশ কর্মকর্তারা, আইজি তৎকালীন আইজি, পুলিশ কমিশনার নাইম সাহেব সহ যারা সেদিন দায়িত্ব পালন করেছেন তারা সাক্ষ্য হলো, যারা ডিজিএফআই কর্মকর্তা ছিলেন তারা সাক্ষী দিলেন, যারা বিডিআর এর ভিতরে পলাতক হয়ে অবস্থায় ছিল, যাদেরকে আমরা ভিতরে মাইকিং করে উদ্ধার করেছি, মেজর মনিরদের মতো মানুষদেরকে, সেই তারাও সাক্ষ্য দিল। এবং লাঞ্ছিত পরিবার, যারা বিডিআর দ্বারা যেসব পরিবার লাঞ্ছিত হয়েছে, তারাও সাক্ষ্য দিল। তাহলে সেই তারা সাক্ষ্য দিল, সাক্ষ্য প্রমাণের পর এই হত্যাকারী 153 জনের ফাঁসি দিল। তারা ওই বিশেষ আদালত 163 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং বিভিন্ন মেয়াদে 260 জনকে সাজা দেওয়া হলো। সেই মামলাটি ঊর্ধ্বতর আদালতে গেল, অর্থাৎ হাইকোর্ট গেল। মাননীয় প্রধান বিচারপতি সবসময় বিশেষ যদি কোনো কোর্ট বেঞ্চ বসায় তাহলে 2 জনকে নিয়ে বেঞ্চ বসায়, কিন্তু এটি অতি গুরুত্ব বিবেচনা করে 3 জনকে বিচারপতি শওকত হোসেন, মাননীয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি আবু জাফর, এই 3 জনকে নিয়ে বেঞ্চ গঠন করে দিলেন। সেই বেঞ্চ দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর কি করলেন? রায় দিলেন। কি রায় দিলেন? ওই যে বিশেষ আদালত 153 জনের সাক্ষী দিল, আর
এই হাইকোর্ট সেটি সংশোধন করে 185 জনকে ফাঁসির রায় দিলেন। যে আদালত 163 জনের যাবজ্জীবন দিল, সর্বোচ্চ আদালত সেই যাবজ্জীবন 228 জনকে দিল এবং 283 জনকে বিভিন্ন মেয়াদে 283 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিল এবং 282 জনকে খালাস প্রদান করলেন। এই মামলাটার ফেট কি, এখন কোথায়? এই মামলাটি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আমার মূল কথা প্রায় শেষের দিকে। একটি বিচারিক সব প্রক্রিয়া শেষ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ পর্যন্ত যে মামলাটি চলছে, তাদেরকে বুড়ো আঙ্গুল দেখালেন ইউনূস সাহেব, ফেথিস ইউনূস তাদেরকে বুড়ো আঙ্গুল দেখালো। ফজলুর রহমান সাহেব, মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব তাদেরকে বুড়ো আঙ্গুল দেখালো। আপনারা নিশ্চয়ই জানেন আজকে যিনি সেনা প্রধান, তিনি তখনকার মেজর সাহেব এবং তিনি সেদিনের মেজর হিসাবে ওই বিডিআরের ওই পিলখানা হত্যাকাণ্ডের ওই 25 তারিখ সকাল থেকে তিনি অন ডিউটি ছিলেন। আমার কাছে ছবি রয়েছে, আমি দেখাতে পারি আপনাদেরকে যে ওনার সঙ্গে আমি এবং মির্জা আজম কথোপকথন করছি দাঁড়িয়ে। ওনাদের কৌশল, বিডিআরের অবস্থা আমরা জানছি, ওনার কাছ থেকে ব্রিফিং দিচ্ছি, আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তাকে জানাচ্ছি। কাজেই সেই মেজর ওয়াকার সাহেব আজকে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান সেনাপতি। তিনি বা কি বললেন? তিনি কিন্তু কিছুদিন আগে বললেন বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। স্টপ এন্ড স্টপ। এটি ঊর্ধ্বতন আদালতে বিচার চলছে, সেই বিচার আমরা দেখব, সেই বিচারের অপেক্ষায় আছি। আমি সবশেষে বলতে চাই যে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করলেন। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত ছিল? এই বিডিআর বিদ্রোহ কি এই ডাল ভাত সেনাবাহিনী মুক্ত বিডিআর ডিজির বিরুদ্ধে ক্ষোভ শুধু এটি না, ওরা কাজে লাগিয়েছে, এটাকে ষড়যন্ত্রকারীরা কাজে লাগিয়েছে। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্ত পরাভব মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। যে শেখ হাসিনা 2008 সালে নির্বাচন করেছে, নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছিলেন পরিষ্কার ভাবে যে আমাকে ভোট দিলে আমি 71-এর এই যুদ্ধ অপরাধীদের, 75-এর 15 আগস্টের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে করব। এই ম্যান্ডেট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে মানুষ ম্যান্ডেট দিয়েছিল। কাজে ওই যুদ্ধ অপরাধীদের দল, যুদ্ধ অপরাধীদের লালন পালন যারা করেছে, ধারক বাহক ওই বিএনপি, জামাত, শিবির, তারা দেশকে অচল অবস্থায় নিয়ে গিয়ে
দেশকে একটি গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে এই আওয়ামী লীগকে, এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। আপনি শুনলে আশ্চর্য হবেন, মধ্যরাতে লন্ডন থেকে তারেক রহমান মধ্যরাতে ফোন করে খালেদা জিয়াকে বলেছেন, মা তুমি এখনই বাসা থেকে বেরিয়ে যাও। আধা ঘন্টা দেরি করবা না। খালেদা জিয়া তখন বাসা কোথায়? সেনা ছাউনিতে। এবং খালেদা জিয়া সেই জায়গা বাসা থেকে এই মধ্যরাতে বেরিয়ে যান নিরুদ্দেশ খালেদা জিয়া। কাজেই ষড়যন্ত্র কত গভীরে ছিল, এর পিছনে একটি কারণ, সেটি হলো ওদের গাত্রদাহ শুরু হয়ে গেল। যুদ্ধ অপরাধীদের গাত্রদাহ, ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকারীদের গাত্রদাহ, পাকিস্তানি ৭১-এ পরাজিত পাকিস্তানিদের গাত্রদাহ, ৭১-এ পরাজিত পাকিস্তানের আইএসআই গাত্রদাহ শুরু হয়ে গেল। সেই গাত্রদাহের কারণেই এই ২৫শে আগস্টে এই পিলখানার এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাবেন? কি মূর্খ, কি উন্মাদনা, কি উন্মাদ! একটি দল কিভাবে এই পিলখানা হত্যাকাণ্ড ঘটায়? দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করেছে এই জেনারেল ফজলুর রহমান। দল সম্পর্কে ধারণা নেই, পলিটিক্যাল ইনস্টিটিউশন সম্পর্কে যাদের ধারণা নাই, সেই সব উন্মাদরা এই ধরনের কথা বলতে পারে। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে যে ২৪-এর ৫ই আগস্ট যে লক্ষ্য নিয়ে এই খুনি ফ্যাসিস্ট ইউনূস ক্ষমতা দখল করেছে জঙ্গিদের দিয়ে, তারা এই ১.৫ বছরে যা ঘটিয়েছে সেটি দৃশ্যমান জনগণের কাছে, দেশবাসীর কাছে। কাজে আরো ঘটানোর চেষ্টা করছে। বঙ্গবন্ধুর মেয়েকে ফাঁসি দিয়ে ৩২ নম্বর ঐতিহাসিক ভেঙে বুলডোজার চালিয়ে ওরা ক্ষান্ত হয়নি। ওরা ২৪ তারিখের ৫ই আগস্টে নেত্রীকে এবং তার সঙ্গে থাকা তার ছোট বোন শেখ রেহানাকে হত্যা করতে না পেরে এখন কিভাবে হত্যা করা যায় আদালতি ভাবে সেই পথ বেছে নিয়েছে। কাজেই ওরা বঙ্গবন্ধু পরিবারকে হেয় করতে চায়, ওরা বঙ্গবন্ধু পরিবারকে কলঙ্কিত করতে চায়। এটি চেষ্টা করা হয়েছিল ৭৫-এর ১৫ আগস্টের পরেও, কিন্তু বঙ্গবন্ধু পরিবারকে এক চুল পরিমাণ তিলক লাগাতে পারেনি, কালিমা কলঙ্কিত করতে পারে নাই। ইনশাল্লাহ যত ব্যাংকের ভল্টি ভাঙ্গুক, লকারি ভাঙ্গুক, যত সাজাই দেখ না কেন, ইনশাল্লাহ এর প্রত্যুত্তর বাংলার জনগণ পূর্বেও দিয়েছে, এবারও ইনশাল্লাহ প্রত্যুত্তর দিবেই দেবে ইনশাল্লাহ।